চাহিদা বাড়লেও এখনো আমদানি নির্ভর দেশের মোবাইল ফোনের বাজার। মোবাইল ফোনের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক হার শূন্যতে নামিয়ে আনার আহ্বান সংশ্লিষ্টদের। আগামীকাল ঢাকায় বসবে বাংলাদেশ ভারত যৌথ কমিশনের বৈঠক। তুলে ধরা হবে এ মৌসুমে গঙ্গায় সবচেয়ে কম পানি প্রবাহের বিষয়টি, জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়। ইইউভুক্ত দেশগুলোর সাথে বাণিজ্য সম্প্রসারণে শিগগিরই গঠন করা হবে বিজনেস কাউন্সিল, জানালেন বাণিজ্যমন্ত্রী। এবং পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার ফুল চাষিরা। এবার 50 লাখ টাকার ফুল বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের। দেখছেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যের। আপনাদের সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবর সঙ্গে আজ আমরা আলোচনা করব দেশি মোবাইল ব্র্যান্ডগুলোর বাজার নিয়ে। এ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ওকাপিয়া মোবাইলের জেনারেল ম্যানেজার কাজী মঞ্জুর আহমেদ। কাজী মঞ্জুর আহমেদ, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দেশে মোবাইল ফোনের বর্তমান বাজার এবং ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করব, তার আগে অন্যান্য কিছু খবর জেনে আসছি। আগামীকাল ঢাকায় বসবে বাংলাদেশ ভারত যৌথ কমিশনের বৈঠক। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, গত 40 বছরের মধ্যে চলতি শুকনো মৌসুমে বাংলাদেশের গঙ্গায় সবচেয়ে কম পানি প্রবাহের কথা তুলে ধরা হবে এ বৈঠকে। বিশেষজ্ঞদের মতে, এভাবে কম পানি আসলে হুমকির মুখে পড়বে বাংলাদেশের রবি শস্য উৎপাদন এবং জীববৈচিত্র্য। এ অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারতের সাথে শুধু গঙ্গা নয়, 54 অভিন্ন নদী ইস্যুতে স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ। এহসান জুয়েলের বিশেষ রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, যা দেশের মোট আয়তনের 37% এলাকা, গঙ্গা নদীর পানির উপর নির্ভরশীল। ভারতের হুগলি ভাগীরথী নদীতে 40,000 কিউসেক পানি সরিয়ে নেওয়ার জন্য 1975 সালে নির্মিত ফারাক্কা বাঁধ চালু হলে তখন থেকেই এই অঞ্চলের কৃষি, মৎস্য সহ সামগ্রিক জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। 1996 সালে সম্পাদিত গঙ্গা চুক্তিতে বলা হয়, কোনো অবস্থায় যে কোনো 10 দিন ফারাক্কায় পানির প্রবাহ 50,000 কিউসেকের নিচে নেমে গেলে দুই দেশ অবিলম্বে আলোচনায় মিলিত হবে। যৌথ নদী কমিশনের তথ্য বলছে, 2014 সালের জানুয়ারি মাসের প্রথম 10 দিন, যেখানে বাংলাদেশ প্রায় 70,000 কিউসেক পানি পেয়েছে, চলতি বছরের এই সময়টায় পেয়েছে 35,000 কিউসেক। এই অবস্থাকে বাংলাদেশের সার্বিক পরিবেশের জন্য ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। এটা একটা বড় ধরনের পরিবেশগত সংকট এবং দেশের মরুকরণের প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কাটা বাড়বে। পানির ফ্লোটা কমে গেলে এই চাষাবাদ আমাদের ব্যাহত হবে। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, যৌথ কমিটির বৈঠকে বিষয়টি তোলার পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়কেও চিঠি দিয়ে জানিয়েছে তারা। কম পেয়েছি এই বিষয়গুলো আমরা অলরেডি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে অবহিত করেছি। আমাদের পররাষ্ট্র সচিব কিছুদিন আগে যখন ভারতে গেলেন তার দ্বিপাক্ষিক মিটিং করার জন্য, তার সাথে কথা বলে তাকেও আমাদের এই কনসার্ন জানানো হয়েছে। তিনি যেন ভারতের কাউন্টার পার্টের সাথে সেটা আলোচনা করেন এবং তিনি সেটা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অভিন্ন সব নদী নিয়েই আলোচনা এগুচ্ছে ভারতের সাথে। বাংলাদেশ থেকে তো প্রস্তাবনাটা অনেক আগে থেকেই ছিল। ভারতের থিঙ্ক ট্যাঙ্কও যারা এটার বিশেষজ্ঞ, তাদের কাছ থেকে আমরা মতামত পেয়েছি যে এটা জয়েন্ট রিভার ম্যানেজমেন্টে যাওয়া উচিত, কভারিং অল দ্য রিভার্স। ঢাকায় শুক্রবার যৌথ কমিশনের এই 62তম সভায় গঙ্গায় পানি পাওয়ার বিষয়টি জোর দিয়ে উত্থাপন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। চাহিদা বাড়লেও এখনো আমদানি নির্ভর দেশের মোবাইল ফোনের বাজার। উল্লেখযোগ্য হারে বাড়েনি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সংখ্যাও। বাজার চাহিদা মেটাতে বিদেশ থেকে প্রায় একই দাম ও ফিচারের ফোন দেশের বাজারে আসছে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের নামে। এদিকে দেশেই মোবাইল ফোন তৈরি করতে যন্ত্রাংশ আমদানিতে শুল্ক হার শূন্যতে নামিয়ে আনার দাবি জানিয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন বিএমবিএ। জুবের ফয়সালের রিপোর্ট। 50,000 টাকা দিয়ে সেট কিনলাম, ওই ফ্যাসিলিটি দেশীয় ফোনের মধ্যে পাইতেছি আমরা 15 থেকে 20,000 টাকার মধ্যে। সবই আছে, দেন সব স্লো। প্রায় 10 বছর ধরে নষ্ট মোবাইল ফোন ব্যবহার উপযোগী করে আসছেন ইস্টার্ন প্লাজার এই মেকানিক। সম্প্রতি তার ভান্ডারে যুক্ত হয়েছে আইফোন HTCর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের মোবাইল ফোন সার্ভিসিং মেশিন। কিন্তু নামি দামি এসব ফোনের তুলনায় তার কাছে আসা নষ্ট ফোনের মধ্যে বিভিন্ন দেশীয় ব্র্যান্ডের আধিক্যই বেশি।
দেশে প্রতিদিনই বাড়ছে মোবাইল ফোনের নতুন গ্রাহক। বিটিআরসির তথ্য মতে বর্তমানে 13 কোটি সিম ব্যবহৃত হচ্ছে 8 কোটি মোবাইল ফোন সেটে। এর মধ্যে 3 কোটির বেশি ফোন আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের, বাকি 5 কোটি মুঠোফোন যোগান দিচ্ছে দেশীয় বিভিন্ন কোম্পানি, যাও পুরোটাই আমদানি নির্ভর। এসব ফোন সেটের দাম কিছুটা কম হওয়ায় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে সত্যি, কিন্তু এখনও ঘাটতি রয়েছে গ্রাহক আস্থা অর্জনে। 85% লোকাল ব্র্যান্ড ওনারা কন্ট্রিবিউট করছে। তাহলে আপনি যদি দেখেন লোকাল ব্র্যান্ডে কিন্তু অনেক বড় মার্কেট হয়ে গেছে। যারা হচ্ছে হয়তো ব্র্যান্ডটাকে অত কেয়ার নিচ্ছে না, হয়তো বিজনেসটাকে বেশি ফোকাস করছে, তারা হয়তো কোয়ালিটি ওরকম ভাবে দিচ্ছে না। আপনি যেরকম ভাবে আপনি চাইবেন সেরকম ভাবে তৈরি করা যায় ফোনগুলো, কাজে এটি নির্ভর করে আপনার ডিজায়ারের উপরে। আইফোন কেন না, কিন্তু আইফোনে যেসব ধরনের ব্যবহার আছে তার সবগুলোই যেন আছে এরকম ধরনের স্মার্টফোন বাজারে আছে এবং থাকবে বড়। তবে মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন বিএমবিএ বলছে, দেশেই মোবাইল ফোন তৈরিতে প্রয়োজন আমদানি শুল্ক নির্ধারণে সরকারের নীতি সংশোধন, যেটি করা গেলে দেশীয় চাহিদা তো বটেই, বাংলাদেশের তৈরি ফোন হতে পারে রফতানিও। এখন পর্যন্ত কোনো হ্যান্ডসেট এই দেশে উৎপাদন হয় না। এখানে র মেটেরিয়ালসের ট্যাক্স 50% উপর, সেটাই হলো বড় বাধা, এবং সরকারের আন্তরিকতার একটা বড় বাধা। সংগঠনটি বলছে, দেশে বর্তমানে শতাধিক প্রতিষ্ঠান আমদানি করলেও বাজারে প্রচলিত রয়েছে মাত্র 10-12টি কোম্পানির মুঠোফোন, যা প্রচলিত বাজার ব্যবস্থায় আমদানি কিংবা বিপণন দুদিকেই ফেলছে বিরূপ প্রভাব। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এ বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি ওকাপিয়া মোবাইলের জেনারেল ম্যানেজার কাজী মঞ্জুর আহমেদের কাছে। জনাব কাজী মঞ্জুর আহমেদ, আমরা রিপোর্টটি যেমনটা দেখলাম যে আসলে এখন দেশীয় ব্র্যান্ডের একটি চাহিদা রয়েছে। একটা সময় ছিল যখন আসলে ব্র্যান্ড, মোবাইল ফোন বলতে আমরা বিদেশি ব্র্যান্ড কি বুঝতাম, তো এখন দেশীয় যে ব্র্যান্ড আপনারা যারা প্রতিনিধিত্ব করছেন তারা আসলে দেশীয় বাজারটাকে এবং দেশীয় মোবাইল ফোনের চাহিদাটা আসলে কিভাবে দেখছেন? দেখুন, আমাদের দেশে আপনি তো একটু আগে আমরা বললাম যে বিটিআরসি তথ্য অনুযায়ী দেশে প্রায় 13 কোটি সিম ব্যবহৃত হচ্ছে এবং 8 কোটি হ্যান্ডসেটে, হুইচ ইজ ভেরি ট্রু। তো আপনার বাজারটা কিন্তু অনেক বড়, ইটস অলমোস্ট 8,000 কোটি টাকার বাজার। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা স্বপ্ন যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ব। আমরা কম্পিউটারে ট্যাক্স রিবেট দিয়েছি অনেক আগে থেকেই, কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য দেখেন আপনি কয়জন মানুষ কম্পিউটার ইউজ করছে, আপনার ল্যাপটপ বলেন, ডেস্কটপ বলেন। বাংলাদেশে 8 কোটি লোক কিন্তু 13 কোটি লোক কিন্তু আপনার মোবাইল সেট ইউজ করছে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এই মোবাইল হ্যান্ডসেটের উপরে যে ট্যাক্স, এটা কিন্তু আপনার কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক্স আইটেম থেকে অনেক বেশি। তো আমরা যদি এই শিল্পে উন্নতি করতে চাই, দেশীয় বাজার এবং শুধুমাত্র দেশীয় বাজার না, দেশীয় বাজারের বাইরেও যদি আমরা এক্সপোর্ট করতে চাই, আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হলো আপনার ট্যাক্স রিবেট। এবং আপনি জানেন যে বাংলাদেশে এখন ওইভাবে কোনো শিল্প গড়ে ওঠে নাই, এখানে অ্যাসেম্বলিং হচ্ছে না, এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে না। সো আমরা যদি অ্যাসেম্বলিং বা ম্যানুফ্যাকচারিংয়ের দিকে আমরা যেতে চাই, তো আমাদের স্পেয়ার পার্টস বলেন বা এই ম্যানুফ্যাকচারিং রিলেটেড যেই মেশিনারিজ বলেন, এই মেশিনারিজের উপরে কিন্তু আমাদের যে ট্যাক্স আছে ওইটা আমাদের অনেক কমিয়ে আনতে হবে টু মোটিভেট দ্য উদ্যোক্তাস। তো যেটা বলছিলাম যে আমাদের এখানে যথেষ্ট সম্ভাবনা আছে। এই সম্ভাবনা শুধু বাংলাদেশের যে মোবাইল চাহিদা, এটার বাইরেও আমরা মায়ানমার বলেন, আপনার আফ্রিকান কান্ট্রিজ বলেন, এগুলোতে আমরা এক্সপোর্ট করতে পারি। এবং ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রপ্তানি করছেও, তো তাদের সেই আসলে অভিজ্ঞতাটা কেমন? বেসিক্যালি যেই প্রতিষ্ঠানগুলো আপনার রপ্তানি করছে সেগুলো কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি রপ্তানি করছে না। আপনার ইন্ডিয়ান বা অন্যান্য দেশের যে কোম্পানিগুলো আছে সেগুলো রপ্তানি করছে আন্ডার দ্য সেম ব্র্যান্ড, আন্ডার দ্য সেম আমব্রেলা। কিন্তু বাংলাদেশের উদ্যোক্তা যারা বলেন, যেমন ওকাপিয়া মোবাইল, সিম্ফনি বা ম্যাক্সিমাস, তারা কিন্তু আসলে বাইরে ওইভাবে রপ্তানি করতে পারছে না। ম্যাক্সিমাস ট্রাইড এ লট around 1.5 years ago to open up their market in Myanmar, but they failed because of the আপনার ট্যাক্স অ্যান্ড এভরিথিং। সো আমরা যদি আসলে ভালো করতে চাই, আমাদের কিন্তু আসলে গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা দরকার। গভর্নমেন্ট আরএমজি সেক্টরে বা লেদার সেক্টরে যেভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বা ইনসেন্টিভ দিচ্ছে, আমাদেরও কিন্তু ইনসেন্টিভ বা পৃষ্ঠপোষকতা যদি আমরা পাই, তাহলে আমরা ভালো করতে পারবো। তো দেশের উৎপাদন ব্যবস্থা, আপনি যেমনটা বলছিলেন, দেশে আসলে উৎপাদন সেরকম হচ্ছে না। তো দেশের মধ্যে কিভাবে আমরা মোবাইল ফোনকে আসলে উৎপাদন করতে পারি? শুধুমাত্র আমদানি নির্ভর হয়ে দেশীয় ব্র্যান্ড প্রতিষ্ঠা না করে দেশীয় ব্র্যান্ড, দেশীয় উৎপাদন ব্যবস্থা কিভাবে যাবে? দেশীয় উৎপাদন ব্যবস্থা অবশ্যই হতে পারে, এটা খুব কঠিন কিছু না। যদিও আমাদের এখানে দক্ষ জনশক্তির একটা অভাব আছে।
তো দক্ষ জনশক্তি গড়ে তুলতে আমাদের খুব একটা বেশি বেগও পেতে হবে না। আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় বলেন বা প্রাইভেট অর্গানাইজেশনের পৃষ্ঠপোষকতা বলেন, দেয়ার আর লট অফ পলিটেকনিক ইনস্টিটিউটস, এবং এই পলিটেকনিক ইনস্টিটিউটসে কিন্তু আপনার প্রচুর পরিমাণে প্রতি বছর ছাত্র বেরোচ্ছে, পাশ করে বেরোচ্ছে। তো তাদের একটা সাবজেক্টই কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে আপনার এই মোবাইল টেকনোলজির উপরে। তো মোবাইল টেকনোলজি যে পড়াশোনাটা বা স্টাডিটা, এটা যদি আমরা আরও ইন্টেন্সিফাই করতে পারি, আমরা যদি আরও ব্যাপক হারে তাদের পাঠ্যপুস্তকে এটা ইনক্লুড করতে পারি, তো সেক্ষেত্রে আমি মনে করি যে তারা আরও দক্ষ হয়ে বেরোবে এই মোবাইল টেকনোলজির উপরে, এবং আমরা আমাদের যেই জনশক্তির যে চাহিদাটা আছে আমরা এটা থেকে আমরা পূরণ করতে পারবো। তো আরেকটি বিষয় আমরা দেখেছি, যখন বাংলাদেশে মোবাইল প্রযুক্তি চলে আসে তার কিছুদিন পর থেকেই হয়তো মোবাইলগুলো নষ্ট হচ্ছে, সেগুলো সার্ভিসিং করা হচ্ছে, অর্থাৎ একটি সার্ভিস সেন্টারও গড়ে উঠছে একই সঙ্গে। মানে যারা বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বেরিয়েছেন অথবা মোবাইল ফোন কিংবা টেকনোলজি সম্পর্কে ধারণা রয়েছেন, তো এই যে জনশক্তি রয়েছে যারা বিভিন্ন দোকানে কিংবা বিভিন্ন জায়গায় আসলে সার্ভিস দিয়ে থাকে মোবাইল টেকনোলজির বিষয়ে, তো এরাও তো আসলে একটি দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠছে, তাদেরকে আসলে এর সঙ্গে সংযুক্ত করা যায় কিনা? অবশ্যই সংযুক্ত করা যায়। দে আর অলরেডি পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। দেখেন, এইটার বাইরেও কিন্তু আমাদের যে রিটেলার আছে, ডিস্ট্রিবিউটর আছে, তারপরে মধ্যস্বত্বভোগীরা আছে, তারা কিন্তু আসলে দিস ইজ এ চেইন। আপনার এইটার সাথে কিন্তু প্রচুর মানুষ জীবিকা অর্জন করছে। তো আমরা যদি ইন্ডাস্ট্রিতে যাই, আমরা যদি ম্যানুফ্যাকচারিংয়ে যাই, আমরা যদি ইভেনচুয়ালি ম্যানুফ্যাকচারিংয়ের আগে যদি আমরা অ্যাসেম্বলিংয়েও যাই, আপনার দেখবেন যে এই 8,000 কোটি টাকা মার্কেটটা রাতারাতি আপনার 20,000 কোটিতে গিয়ে ঠেকেছে। তো সম্ভাবনা আছে, সম্ভাবনাটাকে আমাদের কাজে লাগাতে হবে। আর সার্ভিস সেন্টার আমরা যেটা বলছেন যে প্রচুর লোক আপনার কাস্টমার যারা ভোক্তা তারা সার্ভিস সেন্টারে যাচ্ছে নিয়মিত, আমি বলতে চাই যে মোবাইল ফোন ইজ আ ভেরি সেন্সিটিভ ডিভাইস। আপনার বাংলাদেশের যেই ধুলাবালি বা আবহাওয়া, এটা কিন্তু আসলে মোবাইল ফোনের জন্য খুব একটা উপকারী বা খুব একটা বান্ধব না, পরিবেশ বান্ধব না। প্রচুর ডাস্ট আপনার মোবাইল ফোনে ঢুকে, যার ফলে আপনার সার্ভিস সেন্টারগুলোতে খুব তাড়াতাড়ি যেতে হয়। কোয়ালিটির একটা ইস্যু আছে। চায়নাতে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে তাদের একটা ইস্যু আছে। তো এখানে আপনার অনেক চ্যালেঞ্জেস আছে। সো এই চ্যালেঞ্জগুলো আসলে মিটিগেট করার জন্য আমাদের যেটা দরকার, বাংলাদেশে ইমিডিয়েটলি আমাদের অ্যাসেম্বলিং দিয়ে শুরু করে আমাদের ম্যানুফ্যাকচারিং পর্যন্ত গিয়ে আমাদের এটা শেষ করতে হবে। সো আমরা দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি আমরা বাইরে এক্সপোর্ট করতে পারবো, লাইক আরএমজি সেক্টরস। তো আমরা রিপোর্টটির মধ্যেও যেমনটা দেখলাম যে আসলে অ্যাসেম্বলিং এর দিকেও কেন যাচ্ছে না, এই মুহূর্তে অ্যাসেম্বল করার আসলে প্রধান প্রতিবন্ধকতা আসলে প্রধান প্রতিবন্ধকতা দুইটা। একটা হলো যে আমি তো আগে বললাম যে মোবাইল ফোনটার উপরে, ডিভাইসটার উপরে আপনার প্রচুর পরিমাণে ট্যাক্স আছে এই মুহূর্তে, অলমোস্ট 25% ডিউটি। সরকার থেকে কিন্তু বলা হচ্ছে যে দেশীয় উৎপাদন কিংবা অ্যাসেম্বলের দিকে গেলে সরকার সর্বোচ্চ পরিমাণ সুবিধা দিয়ে থাকবে। জি, তো এইটা নিয়ে আমি শিওর যে সরকারের যে উচ্চ মহলের নীতি নির্ধারকরা আছে তারা চিন্তা করছেন এবং খুব শীঘ্রই হয়তো তারা একটা সিদ্ধান্তে আসবেন। এবং এরই সাথে সাথে আমরা যারা উদ্যোক্তা আছি বা আমরা যারা এন্টারপ্রেনিউর আছি তারাও এগিয়ে আসবো। আরেকটা প্রতিবন্ধকতা হলো যে সবকিছু শুরু করার আগে, অ্যাসেম্বলিং লাইন শুরু করার আগে আমাদের কিন্তু আগে ফ্যাক্টরি সেট আপ করতে হবে। এই ফ্যাক্টরির জন্য আমাদের মেশিনারিজ দরকার, এই ফ্যাক্টরির জন্য আমাদের স্কিলড ওয়ার্কার দরকার। তো ওই দুইটা চাহিদা একই সাথে বা ওই দুইটা নিড একই সাথে আমাদের মিটিগেট করতে হবে। সো সবকিছু মিলিয়ে এটা হয়তো আরো, আমি বলবো যে ইট উইল টেক অ্যানাদার 6 months টু কাম আপ টু দ্যাট পয়েন্ট টু গো ফর অ্যাসেম্বলিং। আমরা আসলে প্রযুক্তি উৎপাদনের দিকে এখনো আসলে কোনো ধরনের প্রযুক্তি সেভাবে যায়নি, সেটা কি আসলে এখনো আমাদের সেই তথ্যগত জ্ঞান কিংবা সেই আসলে প্রযুক্তিগত জ্ঞানের কিছুটা ঘাটতি রয়েছে, নাকি শুধু আসলে কারিগরি? ইউ আর রাইট যে আমাদের প্রযুক্তিগত জ্ঞানের অভাব, আমাদের মেশিনারিজের অভাব, আমাদের এক্সপার্টাইজের অভাব। তবে আমি বলবো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বেশ কিছুদিন আগে আপনার অ্যাসেম্বলিং শুরু করেছিল, নাও দে স্টার্টেড ম্যানুফ্যাকচারিং। তো ভারতের সাথে আমাদের সংস্কৃতি বলেন বা অন্যান্য বলেন, জাতীয়তাবাদ বলেন বা যাই বলেন, আমাদের কিন্তু প্রচুর মিল রয়েছে। সো ওনারা পারলে, ভারত পারলে আমরাও পারবো, এটা কোনো সমস্যা না। যেটা দরকার সেটা হলো যে সরকারের এখন আমাদেরকে সব দিক দিয়ে হেল্প করা। আপনার ট্যাক্স রিবেট বলেন, আপনার ইনসেন্টিভ বলেন,
তারপরে মেশিনারিজের উপর থেকে আপনার ট্যাক্স বলেন যে আমরা যে ব্যাংকের থেকে এখন সুযোগ সুবিধা পাচ্ছি, ব্যাংকের থেকে লোন নিতে হচ্ছে, এই লোন আমাদের ইন্টারেস্ট রেট কমিয়ে আনতে হবে। মানে সবগুলো চ্যালেঞ্জ যদি সিনক্রোনাইজ করা যায় এবং সবগুলো চ্যালেঞ্জ যদি মিটিগেট করা যায়, দেন ইটস এ ভেরি প্রমিজিং সেক্টর ফর বাংলাদেশ। আমরা আবারও ফিরছি আলোচনায়। ওকাপিয়া মোবাইলের জেনারেল ম্যানেজার কাজী মঞ্জুর আহমেদের কাছে। আমরা কথা বলছিলাম দেশীয় মোবাইল ব্র্যান্ডের বাজার নিয়ে। জনাব মঞ্জুর আহমেদ, আমরা বিরতির আগে যেমনটা জানতে চেয়েছিলাম যে দেশের যারা আসলে মোবাইল ব্যবহার করছে সেই মোবাইল ফোনকে আসলে আরো বেশি কিভাবে সহজে তাদের হাতে পৌঁছে দেওয়া যায়, কারণ এখন সবারই চাহিদা কিন্তু স্মার্টফোন, ফিচার ফোন থেকে অনেকটাই আমরা এখন সরে এসেছি। তো কিভাবে সবার কাছে সেই স্মার্টফোনকে পৌঁছে দেওয়া যায়? স্মার্টফোন নিয়ে যে শুধু ডিভাইস কোম্পানিগুলো কাজ করছে তা না, দেয়ার আর ক্যারিয়ার্স, আই মিন অপারেটর্স, দে আর অলসো ডুইং দেয়ার জব। ডেটা কানেক্টিভিটি বলেন বা আপনার SMS বলেন বা কল বলেন, এগুলো ছাড়াও আপনার দেয়ার আর লট অফ ইউজেস অ্যামাং দ্য স্মার্টফোনস। আপনার কৃষিকাজ বলেন, এডুকেশন বলেন, নিউজ বলেন, ইনফোটেইনমেন্ট বলেন, এগুলোতে সবগুলোই কিন্তু আসলে স্মার্টফোন ছাড়া আপনি চিন্তা করতে পারবেন না। ফিচার ফোন আপনার বাটন ফোন আমরা যেটা বলি, যে এই ফিচার ফোন দিয়ে কিন্তু আপনি এই সবগুলো কাজ একসাথে করতে পারবেন না। অ্যান্ড দ্যাটস ওয়াই দের ইজ এ প্লেস ফর বিজনেস সেক্টরস ফর ডেভেলপিং অ্যাপস। তো এই অ্যাপস রিলেটেড আপনার সেবা আছে। আপনার এখন ধরেন এই যে সময় টিভি বা অন্যান্য যেই ইনফোটেইনমেন্টগুলো আছে বা নিউজ চ্যানেলগুলো আছে, এগুলো কিন্তু আপনার এই যে ফেসবুকের মাধ্যমে ইন্টিগ্রেটেড হয়ে আপনার ফেসবুকেও আপনাদের নিউজগুলো চলে আসছে। তো আমি কিন্তু বেসিক্যালি প্রচুর নিউজ পাই আপনার শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া থেকে। সো দিস ইজ এ টোটাল ইন্টিগ্রেশন। আর আপনি যেটা বললেন যে কিভাবে সহজে পৌঁছে দেওয়া যায়, লিন ডিস্ট্রিবিউশন ইজ এ ওয়ে টু রিচ দ্য কাস্টমার্স। অ্যাপার্ট ফ্রম দ্যাট, প্রাইস সেন্সিটিভিটি, আপনার বাংলাদেশের মার্কেট কিন্তু খুবই প্রাইস সেন্সিটিভ। আপনি দেখবেন যে বাইরে থেকে প্রচুর ব্র্যান্ড এসছে উইথ লট অফ হায়ার প্রাইস, যেটা বাংলাদেশের কোম্পানিগুলা অনেক লোয়ার প্রাইসে আমরা এটা প্রোভাইড করতে পারছি বিকজ অফ আওয়ার ম্যান পাওয়ার অ্যান্ড বিকজ অফ আওয়ার কস্টিং। তো আগে যেই মোবাইল ফোনটার দাম ছিল আপনার 10,000 টাকা, সেম ফিচার্স দিয়ে আমি সেম সুযোগ সুবিধা দিয়ে আমি সেম মোবাইলটা কিন্তু দিতে পারছি কাস্টমারের হাতে উইদিন 3,000 to 4,000 টাকা। তো প্রাইসের বিশাল একটা অ্যাডভান্টেজ বাংলাদেশি কাস্টমার্সরা পাচ্ছে। সো স্মার্টফোনের বাজার বা ব্যবহার বা চাহিদা যেটাই বলেন, দিস ইজ ইনক্রিজিং ডে বাই ডে। অ্যাট দিস মোমেন্ট আপনার ফিচার ফোন ভার্সেস স্মার্টফোনের আপনার রেশিও হলো অলমোস্ট 64 and 36%। সো এটা আসলে আরও বাড়বে। আই মিন স্মার্টফোনের ব্যবহার কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং এটা বাড়তেই থাকবে। আপনি যেমনটা বলছেন যে আসলে অ্যাপসগুলো ব্যবহার যত বাড়ছে তত আসলে স্মার্টফোনের উপর নির্ভরতা আমাদের বেশি হচ্ছে, এটা খুবই স্বাভাবিক। ফিচার ফোন থেকে আমরা স্মার্টফোনের দিকে যাচ্ছি, কিন্তু একই সঙ্গে আমরা দেখি যে স্মার্টফোনের যে ব্যবহারটা খুব দ্রুত এই ফোনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ব্যবহারকারীদের অভিযোগ যে তারা কেনার 1 বছরের মধ্যেই অধিকাংশ ফোন তাদের নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণটা কি এবং এর থেকে প্রতিকারের উপায়টা কি হতে পারে? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আমরা যখন when we buy a pair of shoes, আমরা কিন্তু বাইরে যাই এবং আমরা কিন্তু বাইরে থেকে ফিরে এসে আমরা কিন্তু শুজটা আপনার পলিশ করি। অর ইভেন ইফ উই বাই শার্ট, উই কাম আউট অ্যান্ড দেন উই ওয়াশ ইট অ্যান্ড উই আয়রন ইট, রাইট? আমরা কিন্তু স্মার্টফোন বলেন বা ফিচার ফোন বলেন, আমরা কিন্তু ওইভাবে স্মার্টফোন বা ফিচার ফোনটা যত্ন নিই না। যত্ন বলতে যেটা বুঝি, আমরা শুধু উপরে যে স্ক্রিনটা থাকে ওই স্ক্রিনের উপরে আমরা একটা স্ক্রিন প্রোটেক্টর লাগাই এবং ওই স্ক্রিনটা মাঝে মাঝে আমরা কাপড় দিয়ে পরিষ্কার করি। ইভেন কাপড় কি ধরেন, আমি নিজেও দেখেছি যে অনেকে আপনার প্যান্টের উপরে এটা রাব করছে বা এভাবে পরিষ্কার করছে। আসলে স্মার্টফোনের যে স্ক্রিনটা আছে এটা খুবই সেন্সিটিভ একটা স্ক্রিন। আপনি জানেন যে এটা যেহেতু টাচ সেন্সিটিভ, আপনার রেজিস্টিভ বলেন বা ক্যাপাসিটি বলেন, তো এটাকে অনেক যত্ন সহকারে ব্যবহার করতে হবে। প্লাস আপনার স্মার্টফোন কিন্তু ইলেকট্রনিক ডিভাইস, এটা দিয়ে আপনার যদি ডাস্ট ঢুকে বা এটা যদি আপনার একটু ময়েশ্চার জাতীয় কোনো জায়গায় রেখে দেওয়া হয়, এটাতে কিন্তু আপনার ময়েশ্চার ঢুকবে, তাই না? তো এইটারা আমরা যেভাবে আমাদের দৈনন্দিন জীবনে যা ইউজ করছি, এটাও কিন্তু দৈনন্দিন জীবনেরই একটা অংশ, তাই না?
তো সো আমরা ওইগুলোকে যেভাবে টেক কেয়ার করছি, এই স্মার্টফোনটাকে আমাদের আরো বেশি ভালোভাবে টেক কেয়ার করা উচিত। আরেকটি অভিযোগ স্মার্টফোনের বিষয়ে থাকে, সেটা হলো যে ব্যাটারি ব্যবহার করা হয় সেই ব্যাটারি আসলে খুব বেশি সময় তাদেরকে সার্ভিস দিচ্ছে না। সেটা আসলে কেন? বাংলাদেশি মোবাইল ফোনগুলো এই বিষয়টা নিয়ে কোনো কাজ করছে কিনা যে আরো বেশি সময় ধরে ব্যাটারি তাদেরকে সাপোর্ট দিবে? বাংলাদেশের আসলে আমাদের যে ধরেন আমরা যে 240 ভোল্টস আপনার কানেকশন বা বিদ্যুৎ সরবরাহ লাইন আমরা ইউজ করি, বাইরে কিন্তু আপনার এটা 110। তো এটা একটা ব্যাপার, আপনার ভোল্টেজের উঠানামা থাকে। আপনার অনেকেই জানে না যে ব্যাটারিটা বা একটা স্মার্টফোন কিনে সাথে সাথে আপনার 8 ঘন্টা এটা চার্জ দেওয়া উচিত বা চালানো উচিত। আপনার স্মার্টফোন আগে কিন্তু যখন ফিচার ফোন আমরা ইউজ করতাম, ফিচার ফোনটা কিনে কিন্তু আমরা 8 ঘন্টা একটা চার্জ দিতাম। কিন্তু এই মুহূর্তে আমরা স্মার্টফোনটা কিনেই, স্মার্টফোনে আসলে এত কিছু আছে যে উই গেট এক্সাইটেড, এবং এই কারণে আমরা স্মার্টফোন কিনে আমরা এটা ইউজ করা শুরু করি বিফোর চার্জিং ইট। সো এটা একটা ব্যাপার। আপনার সারা রাত আমরা দেখা যায় যে আমরা এটা চার্জ দিই, এটা আসলে ঠিক না। চার্জ আপনার যতক্ষণ হবে তো এর পরপরই আপনার চার্জটা বন্ধ করে দেওয়া উচিত। তো এই কারণে আপনার ব্যাটারির স্থায়িত্বটা কমে যায়, এবং এই কারণে দেখবেন যে প্রত্যেকটা কোম্পানি আপনার যদিও স্মার্টফোনে 1 ইয়ার ওয়ারেন্টি দিচ্ছে, ব্যাটারির ক্ষেত্রে কিন্তু আপনার অনলি 6 মান্থস ওয়ারেন্টি বিকজ অফ ইউজেস অ্যান্ড ইউজার বিহেভিয়ার। তো সেটাকে আসলে আরো বেশি তাদের দীর্ঘ সময় করার জন্য কিংবা আর উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করছে, এখন যেমনটা আমরা জানি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, আধুনিক কোনো প্রযুক্তি সেক্ষেত্রে ব্যবহারের কোনো পরিকল্পনা আছে কিনা? ডেভেলপমেন্ট ইজ গোয়িং অন। আসলে ডেভেলপমেন্ট আসলেই আমরা ওনাদেরকে কাস্টমারদেরকে এটা অফার করতে পারবো বা আমরা এটা পৌঁছায় দিতে পারবো। কিন্তু ডেভেলপমেন্টের আগে এখন যেভাবে যে লিথিয়াম আয়ন আমরা ব্যাটারি ইউজ করছি, এটাই ইউজ করতে পারতে হবে। হয়তোবা এমন এক সময় আসবে দেখা যাবে যে একটা চার্জে আপনার 1 বছর চলে যাচ্ছে, বা চার্জ দিতে হচ্ছে না, বা আপনার বডি থেকে চার্জ নিচ্ছে মোবাইল ফোন। সো ইট কুড বি কামিং ভেরি সুন। তো আমরা দেশের বাজারটা নিয়ে কথা বলছিলাম শুরুতেই। তো দেশের মধ্যেই একটি বড় বাজার রয়েছে, একই সঙ্গে আমাদের আশেপাশে দেশগুলোতে আসলে ভালো একটি বাজার হতে পারে বাংলাদেশি মোবাইল ফোনের ব্র্যান্ডে। বিশেষ করে আপনি যেমনটা বলছিলেন যে মিয়ানমার এখন একটি অন্য দিকে যাচ্ছে তাদের অর্থনীতি, একই সঙ্গে আমরা আশেপাশে যে দেশগুলো রয়েছে সেগুলোতে আমরা রপ্তানি করতে পারি। সেক্ষেত্রে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত এবং সরকার থেকে কি ধরনের সহযোগিতা আপনারা আশা করছেন? সরকার থেকে আমরা জাস্ট 3টা জিনিস চাই। একটা হলো স্মার্টফোনের বা ফিচার ফোন, মানে এই ডিভাইসের রিলেটেড যত কিছু আছে ইনক্লুডিং দ্য ডিভাইস, এইটার উপর থেকে যেই পরিমাণ ট্যাক্স এখন আপনার নির্ধারণ করা আছে, এই ট্যাক্স খুব তাড়াতাড়ি আমাদেরকে কমিয়ে দিতে হবে। কারণ এইটার উপরে ডিপেন্ড করে আপনার প্রচুর শিল্প গড়ে উঠছে, বেকারত্ব কমছে। সো এইটাকে যদি আমরা অন দ্য ট্র্যাক আমরা রাখতে চাই, এই ট্র্যাকের মধ্যে রাখতে গেলে আমাদের এই ট্যাক্স রিবেট আমাদের করতেই হবে। 2 নম্বর হলো যে এই সংক্রান্ত যত মেশিনারিজ আছে, এই মেশিনারিজের উপর থেকে ট্যাক্স 5 বছরের জন্য আমাদেরকে বন্ধ করে দিতে হবে। 5 বছর পরে গভর্নমেন্ট ট্যাক্স ধরতে পারে। 3 নম্বর হলো আমাদের যে ব্যাংক লোন আমরা নেই, এই ব্যাংক লোনের উপর থেকে আমাদের যে সুদের হার, এই সুদের হার কমাতে হবে। এই 3টা জিনিস যদি করা হয়, বাকি যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমরা সামাল দিতে পারবো। উই উইল টেক কেয়ার অফ দি আদার ইস্যুস। তো এই জিনিসগুলো যদি গভর্নমেন্টের লেভেল থেকে আসে বা গভর্নমেন্টের যে নীতি নির্ধারকরা তারা যদি এই ব্যাপারটার উপরে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয়, আমরা ভালো করতে পারবো। তো যেহেতু এখনো আমদানির উপরে নির্ভরশীল দেশের মোবাইল ব্র্যান্ডগুলো, তো কয়েকটি মোবাইল ব্র্যান্ড রয়েছে আমি যতটুকু জানি তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে, তারা বাংলাদেশের বাজার এবং বাংলাদেশের ব্যবহারকারীদের কথা বিবেচনা করে নতুন নতুন গবেষণা করছে এবং নতুন নতুন মোবাইলে সে ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। তো সেই ধরনের কোনো ব্যবহার আপনারা করছেন কিনা, অথবা আপনাদের সেই দিকে আসলে কতটুকু মনোযোগ রয়েছে? জি, আমাদের ওকাপিয়া মোবাইলের একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং আছে, এটাতে আমরা সবসময় রিসার্চ করে যাচ্ছি। তো এই মুহূর্তে যেহেতু আমরা ডিভাইস রিলেটেড কোনো ডেভেলপমেন্টের দিকে যেতে পারছি না, উই অল ডিপেন্ড অন চায়না। বাংলাদেশে বাকি যেই ব্র্যান্ডগুলো আছে বা কোম্পানিগুলো আছে, দে অলসো ডিপেন্ড অন চায়না। বাট সার্ভিস রিলেটেড যেই ইস্যুগুলো আছে, আপনার অ্যাপস রিলেটেড যে ইস্যুগুলো আছে, আপনার কাস্টমারকে আপ টু ডেট রাখার যে ব্যাপারগুলো আছে, আপনার এডুকেশন সেক্টর বলেন, ফার্মিং সেক্টর বলেন, আপনার
ইনফোটেনমেন্ট বলেন, ওগুলোর ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়তই, এবং আপনি খুব শীঘ্রই দেখতে পাবেন যে ওকাপিয়া মোবাইল আপনার জন্য 2টা অ্যাপস নিয়ে আসছে। একটা হলো হ্যালো ওয়ার্ল্ড, একটা হলো আপনার সবুজ বিপ্লব। একটা আপনার শিক্ষার্থী থেকে শুরু করে ইনফোটেনমেন্টের সাথে যারা জড়িত তাদেরকে সার্ভিস দিতে পারবে, এবং ফার্মিংয়ের সাথে যারা জড়িত, ফার্মার্স যারা আছে, ইভেনচুয়ালি ফার্মার্স ছাড়াও কেউ যদি আপনার ছাদে উঠানে কেউ যদি কোনো কিছু চাষ করতে চায় বা কোনো প্ল্যান্ট গ্রো করতে চায়, তারা এই সার্ভিসটা থেকে তারা উপকৃত হবে। আচ্ছা, দেশীয় ব্র্যান্ডগুলো আসলে একটা সুযোগ থাকছে, দেশীয় যে বিভিন্ন অ্যাপসগুলো রয়েছে সেগুলো ব্যবহার, এবং দেশীয় প্রেক্ষাপটে আসলে নতুন নতুন অ্যাপস তৈরি করা এবং সেগুলোর ব্যবহার করা। তো সেক্ষেত্রে আসলে আপনারা কতটুকু দেশীয় অ্যাপসের প্রতি গুরুত্ব দিচ্ছেন? দেশীয় অ্যাপস দেখেন, আমাদের বাংলাদেশে যে স্মার্টফোনগুলো আমরা ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছি, এটাতে কিন্তু আমরা যে রিডমি কিবোর্ড আমরা ইউজ করছি, এটাতে কিন্তু আপনার ইজিলি আপনি বাংলা টাইপিংটা করতে পারছেন। সো দিস ইজ এন কমপ্লিটলি লোকাল মেড অ্যাপস। এছাড়া আপনার ইনফোটেইনমেন্ট রিলেটেড অ্যাপস আছে, আপনি স্মার্টফোনে টিভি দেখতে পাচ্ছেন, আপনি স্মার্টফোনে নিউজ আপডেট পেতে পাচ্ছেন, যে যতগুলো চ্যানেল আছে, যতগুলো পত্রিকা আছে, সবগুলো থেকে আপনি আপডেট পাচ্ছেন। তো এইটাও আপনার 100% লোকালি মেড অ্যাপ। তো এছাড়াও আরও অনেক অ্যাপ আসছে বাজারে, আমরা দেখছি। কমার্শিয়াল আপনার B2B বলেন বা B2C বলেন, এই অ্যাপসগুলো আমরা ইন্টিগ্রেটেড করে দিচ্ছি আমাদের হ্যান্ডসেটের সাথে। আমরাও চাচ্ছি আসলে শুধুমাত্র দেশীয় ব্র্যান্ড না, দেশীয় একটি অ্যাপ স্টোরও তৈরি হয়েছে এবং সেগুলো আরো বেশি সম্প্রসারিত হবে, এবং দেশে যারা ভোক্তা রয়েছে তারা আসলে দেশি মোবাইল ফোনগুলো ব্যবহার করে আরো বেশি উপকৃত হবে, এমনটা প্রত্যাশা আপনাদের সঙ্গে আমাদেরও। ধন্যবাদ আপনাকে। দর্শক, আলোচনা করছিলাম দেশের মোবাইল ফোনের বাজার নিয়ে, আর আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছিলেন দেশের ওকাপিয়া মোবাইল ফোনের জেলার ম্যানেজার কাজী মঞ্জুর আহমেদ। চলে যাচ্ছি অন্যান্য খবরে। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার ফুল চাষিরা। প্রতি বছরের মতো এসব দিবসকে সামনে রেখে নানা প্রস্তুতি নিয়েছেন তারা। সবকিছু ঠিক থাকলে 50 লাখ টাকার ফুল বিক্রির প্রত্যাশা করছেন জেলার পার্ক রোডের ফুল ব্যবসায়ীরা। মাজেদুর রহমানের তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফুল ছাড়া ভালোবাসার প্রকাশ যেন অসম্পূর্ণ থেকে যায়। 13 ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ও পরের দিন বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীকোলা, গোকুল, মহস্থান এলাকায় বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় গোলাপ, রজনী, গাঁদা, চন্দ্রমল্লিকা সহ নানান ধরনের ফুল। সারা বছর ফুল সরবরাহ করলেও মূলত এই দুটি দিনকে ঘিরে ফুল বিক্রি করে লাভ লোকসানের হিসেব মেলান তারা। এবারও কয়েক মাস ধরে নানা রকম ফুলের চারা রোপণ ও পরিচর্যা করে এখন প্রস্তুত ব্যবসায়ীরা। ভ্যালেন্টাইন্সে ফুলটা আমাদের বেশি বিক্রি হয়। আমি আশা করছি 1 লাখ টাকা সম্ভব যে বাগান থেকে আমার উৎপাদন হওয়ার। বিশেষ পর্বে এই ফুলগুলা বেশি বিক্রি হয় অন্যান্য সময়ের চেয়ে। শুধু গাঁদা চাষ করে 50-60 হাজার টাকা আমার প্রফিট হয়েছে। জেলার বিভিন্ন এলাকার ফুল এসে জমা হয় বগুড়ার পার্ক রোডে অবস্থিত এই দোকানগুলোতে। এবার 50 লাখ টাকার ফুল বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে জানালেন ব্যবসায়ী নেতারা। এখন বর্তমানে আমাদের গোলাপ বিক্রি হচ্ছে 65 থেকে 60 টাকা, আর ভ্যালেন্টাইন ডে ওই সময় আমরা নিচে 30 টাকা পর্যন্ত বিক্রি করব। প্রতিটা দোকানে 3000 গোলাপ থাকবে, নির্দিষ্ট দাম নির্ধারণ করা হবে। সেই নির্ধারণ উপলক্ষে আমাদের টার্গেট আছে আপনার 14 ফেব্রুয়ারিতে মিনিমাম 50 লক্ষ টাকার একটা ফুলের টার্গেট ধরা হয়েছে, বিক্রি হবে। তবে ক্রেতাদের অভিযোগ, অন্যান্য দিনের তুলনায় এদিন অনেকটা চড়া দামে ফুল কিনতে হয় তাদের। এখন দাম কমে আছে, কিন্তু ভ্যালেন্টাইন্সে একটু দাম বেশি থাকে। ফুল মনে হয় পৃথিবীর সবচেয়ে একটা বেশি জিনিস, যেটা চির আবেদনের জন্য। বগুড়ার পার্ক মার্কেটে পাইকারি ও খুচরা মিলিয়ে মোট 17টি দোকান রয়েছে। সময় সংবাদ, বগুড়া। গত এক মাসে কক্সবাজার টেকনাফ সড়কে হাজার হাজার ঝাউগাছ কেটে ফেলেছে একটি চক্র। এলাকাবাসী ও পরিবেশ সংশ্লিষ্টদের অভিযোগ, জায়গা দখল করতেই এই নিধনযজ্ঞ চালানো হচ্ছে, আর এ কাজে খোদ বন বিভাগের লোকজন জড়িত বলেও অভিযোগ তাদের। তবে এ ব্যাপারে বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা কথা বলতে রাজি হননি। মোহাম্মদ ফরাজের ছবি ও সুজউদ্দিন রুবেলের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। এখানে ছিল সারি সারি বৃক্ষরাজি, কিন্তু এখন তার অস্তিত্ব জানান দিচ্ছে শুধুই কাটা গাছের চিহ্ন। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের জাহাজপুরা থেকে শিলখালি পর্যন্ত দীর্ঘ 2.5 কিলোমিটার এলাকার 50,000-এর বেশি গাছ কেটে নেওয়া হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে উপকূলকে রক্ষা করতে 2006-07 অর্থ বছরে কক্সবাজারের টেকনাফ উপকূলের জাহাজপুরা থেকে শামলাপুর পর্যন্ত প্রায় 80 হেক্টর জায়গা জুড়ে লাগানো হয় 5 লাখের মতো ঝাউ গাছ। গেল কয়েক বছরে মাথা তুলে দাঁড়িয়েছিল দৃষ্টিনন্দন এ বৃক্ষরাজি। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের লোকজনের যোগ সাজসে একটি সংঘবদ্ধ চক্র গাছ কাটছে। দিনের মধ্যে এবং নিয়ে যায়, ঠিক আছে, আমরা কেউ বাধা দিলে আমাদেরকে মেরে ফেলার হুমকি দিই। যারা গাছ কাটে নিয়ে যায় এর থেকে টাকা খায়, আমার জন্য মামলা করে দিয়েছে ফরেস্ট মুন্সি। ওনারে আমরা ইনফরমেশন দিয়ে গাছ দেখাই দিছি, দেখাই দিয়ে 500 টাকা 200 টাকা খাই চলে যাই। এখানে এই বাগানে 50,000 গাছ থাকে, এখন 40,000-এর মধ্যে কাটা হয়েছে। বন বিভাগের সহযোগিতায় প্রভাবশালীরা সৈকতের জায়গা দখলের জন্যই ঝাউবিথি নিধনযজ্ঞ চালাচ্ছে বলে দাবি বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের এ নেতার। চিহ্নিত ভূমিদস্যুরা এই ঝাউ গাছগুলো প্রতিনিয়ত কেটে ফেলতেছে। এখানকার বন বিভাগের কর্মকর্তারা দেখেও না দেখার ভান করে ইনডাইরেক্টলি তাদেরকে সহায়তা করছে। এ ব্যাপারে গত কয়েকদিন ধরে উপকূলীয় বন বিভাগ সহকারী বন সংরক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। তবে অব্যাহত গাছ কাটার কথা স্বীকার করলেন শিলখালী বিটের দায়িত্বরত বন প্রহরী। গাছ কাশিটার ওরা হলো ডাকাত, চোর, ইয়াবা খায়, ইয়াবা খাইয়া ওরা ওখানে থাকে আর ওই ইয়াবা খাইয়াগুলি গাছটি কাটে। পুলিশ নিয়ে আমরা ডিউটি করছি, অভিযান চলাইছি এলাকায়। এর আগে 2011 সালে টেকনাফের খড়ের মুখ এলাকায় 30,000 গাছ কাটার ঘটনায় 87 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল। সময় সংবাদ, কক্সবাজার। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে বাণিজ্য সম্প্রসারণের জন্য শিগগিরই ইউর 8টি দেশের সাথে বিজনেস কাউন্সিল গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যমায়ের দেশে উন্নীত হলে ইইউভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের জিএসপি প্লাস সুবিধা পাওয়ার বিষয়ে আলোচনা হবে। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের উদার বিনিয়োগ নীতিমালার তথ্য তুলে ধরে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। এছাড়া ইপিজেড ট্রেড ইউনিয়ন, শ্রম অধিদপ্তর, আপগ্রেডেশন, পরিবেশ বান্ধব কারখানা চালুর ব্যাপারে প্রতিনিধি দলকে অবহিত করেন। ইইউ পার্লামেন্ট সদস্য জিন লিম্বার্ট জানান, বিজনেস কাউন্সিল গঠন হলে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ ও দৃঢ় হবে। আমরা একমত হয়েছি যে আমরা একসাথে কাজ করব এবং তার বড় হবে যে আগামী কিছুদিনের মধ্যেই আমরা বিজনেস কাউন্সিল গঠন করব। ইউরোপিয়ান ইউনিয়নের 8টা দেশের দূতাবাস বাংলাদেশে আছে। এই 8টা দেশের দূতাবাস রাষ্ট্র সদস্য থাকবে এবং আমরা বাণিজ্য মন্ত্রণালয় আমাদের সরকারের বিভিন্ন সংস্থা সদস্য হয়ে আমরা একটা ব্যবসার সাথে যে সমস্ত মিনিস্ট্রি জড়িত আমরা সেখানে বিজনেস কাউন্সিল গঠন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে পুঁজিবাজারে উন্নয়ন করতে হবে। গতকাল পরিকল্পনা মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশের মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ শেষে এই কথা জানান পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। পুঁজিবাজারকে গতিশীল করতে সংশ্লিষ্টদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি সবাইকে জেনে শুনে এবং বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করার পরামর্শ দেন। আমাদের যে এখন যে অর্থনীতির যে গতিশীলতা, আমাদের যে এখন যে ফাউন্ডেশনের উপরে আমরা আমাদের অর্থনীতি এখন দাঁড়িয়ে আছে, সেই জায়গা থেকে মূল্যায়ন করলে পুঁজিবাজার অনেক নিচে। পুঁজিবাজারকে বাদ দিয়ে কোনো দেশে অর্থনীতি চলতে পারে না। পৃথিবীর কোনো দেশেই পুঁজিবাজার বহির্ভূত তাদের উন্নয়ন ঘটাতে পারে নাই এবং উন্নয়নটা সাস্টেন করাতে পারে নাই। সেন্ট্রাল ব্যাংকের যে রোল সেন্ট্রাল ব্যাংক প্লে করবে, ফাইন্যান্স মিনিস্টার যে রোল ফাইন্যান্স মিনিস্টার প্লে করবে এবং কমিশনের যে রোল কমিশন প্লে করবে। যদি সবাই সবার জায়গা থেকে যদি তাদের রোলটা প্লে করে, আমি বিশ্বাস করি বাজারটি তার ফান্ডামেন্টালের উপর দাঁড়াতে পারবে। দর্শক, চট্টগ্রামে পর্যটন খাতের উন্নয়ন নিয়ে জেলা প্রশাসকের সাথে সমুদ্র সৈকত ব্যবস্থাপনা কমিটির বৈঠক চলছে। আর এই মুহূর্তে জেলা প্রশাসকের কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী কমল দে। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ ইমতিয়াজ। বন্দরনগরী চট্টগ্রামে যে দুটি সমুদ্র সৈকত রয়েছে তার মধ্যে হলো পতেঙ্গা সমুদ্র সৈকত এবং তার পার্শ্ববর্তী আনোয়ারা পার্কি সমুদ্র সৈকত। দীর্ঘদিন ধরে দুটি সমুদ্র সৈকত অনেকটা অবহেলার মধ্যে গড়ে উঠেছিল এবং এমন কোনো উন্নয়ন কাজও হয়নি, যে কারণে কিন্তু যতটা আকর্ষণীয় হওয়ার কথা ছিল পর্যটকদের আকর্ষণ করার জন্য সেরকম কিছু স্থাপনা গড়ে ওঠেনি এই দুটি পর্যটন কেন্দ্রের মধ্যে, পতেঙ্গা সমুদ্র সৈকত এবং আনোয়ারা পার্কি সমুদ্র সৈকতে। আর এই বিষয়ে দীর্ঘদিন আগে একটি কমিটি গঠন করা হয়েছিল, বিচ ম্যানেজমেন্ট কমিটি। সে বিচ ম্যানেজমেন্ট কমিটি সর্বশেষ 2014
সালের 4 অক্টোবর তারা মিটিং করেছিল। দীর্ঘ 1.5 বছরে তেমন কোনো সভা হয়নি। শেষ পর্যায়ে এসে চট্টগ্রামের জেলা প্রশাসকের উদ্যোগে আবার সেই বিচ ম্যানেজমেন্ট কমিটিকে পুনর্জাগরণ করে সেই দুটি সমুদ্র সৈকতকে কিভাবে কাজে লাগানো যায় এবং পর্যটকদের আকর্ষণ করা যায় সেই বিষয়ে মূলত বৈঠক হয়েছে। বৈঠক শুরু হয়েছে আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি বৈঠকের শুরুতে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহউদ্দিন আহমেদ যিনি স্বীকার করেছেন যে দুটি সমুদ্র সৈকতকে পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য ব্যাপক সম্ভাবনা থাকলেও নানা সমস্যার কারণে এতদিন পর্যন্ত কাজে লাগানো যায়নি। তবে সর্বশেষ তিনি বলছেন আনোয়ার পার্কে সমুদ্র সৈকতের মধ্যে প্রায় 38 একর জায়গা তারা অ্যাকোয়ার করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের আলোকে তারা সেখানে কিছু স্থাপনা গড়ে তুলবেন। অপরদিকে পতেঙ্গা সমুদ্র সৈকত দীর্ঘদিন ধরে এটা অবহেলিত এবং অবৈধ দখলের মধ্যে রয়েছে। সেই অবৈধ দখলদার মুক্ত করে পতেঙ্গা সমুদ্র সৈকতকে কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে এখানে এই বৈঠকে উঠে এসেছে। এই বৈঠকে আমরা দেখেছি জেলা প্রশাসকের পাশাপাশি টুরিস্ট পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং যারা সৈকত এলাকায় যারা দোকানদার রয়েছে সেই ব্যবসায়ী সমিতি সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছেন সেই স্টেক হোল্ডাররাও এই বৈঠকে অংশ নিচ্ছেন। মূলত বিগত 2014 সালে কিন্তু এই বিচ ম্যানেজমেন্ট কমিটি প্রথমবার তাদের কার্যক্রম শুরু করেছিল, কিন্তু প্রথম পর্যায়ে তারা প্রথম বৈঠকের পরেই মূলত এই কমিটি অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং এর ফলে কিন্তু পর্যটকদের ব্যাপক অভিযোগ রয়েছে যে এই ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও এই দুটি পর্যটন এলাকাকে কাজে লাগানো যাচ্ছে না। আর এরই প্রেক্ষিতে গিয়ে যারা প্রশাসনের উদ্যোগে এই মূলত আজকে আবার 1.5 বছর পরে এসে এই বিচ ম্যানেজমেন্ট কমিটি আবারও বৈঠকে বসেছে। আমরা দেখেছি বিচ ম্যানেজমেন্ট কমিটির যে বৈঠক সেই বৈঠকের মধ্যে কিন্তু যারা স্টেক হোল্ডার রয়েছে, যারা বিচে যারা ব্যবসায়ী রয়েছেন বা যারা ব্যবহার করছেন তারা মূলত এই বৈঠকে তারা অংশ নিচ্ছেন। আর এই বৈঠকে মূল সভাপতিত্ব করছেন বিচ ম্যানেজমেন্ট কমিটির যে সভাপতি রয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহউদ্দিন আহমেদ এবং তার সভাপতিতে মূলত সকালে এই বৈঠক শুরু হয়েছে এবং বৈঠক এখনো চলছে। তবে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে বৈঠক থেকে তিনি বেশ কিছু উন্নয়ন প্রকল্প সরকারের কাছে তুলে ধরবেন, বিশেষ করে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকাকে বিদ্যুতের ব্যবস্থা করা এবং আনোয়ারা সমুদ্র সৈকতের যে এলাকা রয়েছে সেখানের মধ্যে তারা যেন স্থাপনা গড়ে তুলতে পারে সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা হচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রাম থেকে বিচ ম্যানেজমেন্ট কমিটির যে বৈঠক সেই বৈঠকের সর্বশেষ। কমল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের পর্যটন খাতের উন্নয়ন নিয়ে জেলা প্রশাসকের সাথে সমুদ্র সৈকত ব্যবস্থাপনা কমিটির বৈঠক চলছিল, সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। চলে যাচ্ছি অন্যান্য খবরে। সাতক্ষীরায় মাটির গুণাগুণ আর আবহাওয়া অনুকূলে থাকায় কুলের বাম্পার ফলন হয়েছে। একই সঙ্গে খরচের তুলনায় দাম বেশি পেয়ে খুশি চাষিরা। 1995 সাল থেকে তালা, কলারোয়া ও সদর উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে নারিকেল কুল, বাউকুল, আপেল কুল ও ঢাকা 90 কুল চাষ শুরু হয়। এসব কুল সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদা অনেক বেশি বলে জানিয়েছেন কৃষকরা। কলারোয়া, সিংগা বাজার ও সাতক্ষীরা শহরের বড় বাজার সহ কয়েকটি ডিপোর মাধ্যমে উৎপাদিত কুল জেলার চাহিদা মিটিয়ে ঢাকা ও আশপাশের জেলায় বিক্রি হচ্ছে। এবছর জেলায় 490 হেক্টর জমিতে কুল চাষ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সাতক্ষীরায় কুল চাষ হয়, আপেল কুল, বাউকুল ইত্যাদি। কুলির এবার কিন্তু খুবই বাম্পার ফলন। বাগান করা 1 লাখ টাকায়, এখন আশা করি 2 লাখ টাকায় বেচাকেনা হবে। সাতক্ষীরার কুল বিষমুক্ত এবং খুব মিষ্টি সুস্বাদু, তাই আমরা এখান থেকে কিনে নিয়ে যাই। কৃষকেরা এই বছর আবহাওয়া ভালো থাকায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রযুক্তিগত পরামর্শ পাওয়ার কারণে এই বছর ফলন ভালো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40 জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বৃত্তি দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আ.ম.শ. আরিফিন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কিশোর চৌধুরী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেফ মোহাম্মদ আলী। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের প্রত্যেককে 1 বছরের জন্য প্রতি মাসে 5,000 টাকা দেওয়া হবে বলে জানিয়েছে ব্যাংকটির কর্মকর্তারা। এবার দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। চীন আর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা যেমনই হোক, ইউরোপের অর্থনীতিতে তার তেমন কোনো প্রভাব পড়ছে না বলে জানিয়েছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। প্যারিসে ইউরোজোনের অর্থমন্ত্রী এবং গভর্নরদের বৈঠকে উঠে এসেছে এমন তথ্য। আর বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বৃহত্তম 2 অর্থনীতির গতি মন্থর হয়েছে বলেই বিশ্ব পুঁজিবাজার, জ্বালানি খাত এবং প্রবৃদ্ধির ধীরগতি এসেছে। ইউরোপের পাওয়ার হাউস জার্মানি থেকে শুরু করে ঋণ সংকটে জর্জরিত গ্রিস, বেহাল পুরো ইউরোজোনের অর্থনীতি। চীনা অর্থনীতির ধীরগতির প্রভাব একটু বেশি পড়ছে একক মুদ্রাঞ্চলের 19টি দেশের ওপর। জ্বালানির বাজারে অস্থিরতা, মুদ্রা সংকোচন ভীতি আর রফতানিতে ধীরগতি, সব মিলে অস্থির গোটা ইউরোজোন।
শেয়ার বাজারের অস্থিরতার কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরাও, যা খুব একটা ইতিবাচক হিসেবে দেখছেন না বাজার বিশ্লেষকরা। আর এজন্য চীন এবং যুক্তরাষ্ট্রের অস্থিরতাকেই দায়ী করছেন তারা। ইসিবি যতই প্রণোদনা গ্রহণ করুক না কেন, উন্নয়ন কিন্তু গতিশীল নয়। জার্মানি কিংবা ফ্রান্স কোনো দেশের অর্থনৈতিক অবস্থাই সন্তোষজনক নয়। চীন আর যুক্তরাষ্ট্রের ধীর গতি এই অঞ্চলে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এ অঞ্চলের দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ বলছে, চীন আর যুক্তরাষ্ট্রের অর্থনীতির অস্থিরতাকে এতটা গুরুত্বের সাথে নেওয়ার কিছু নেই। ইউরোজোনের অর্থনীতিতে ঝুঁকি আছে সত্যি, কিন্তু এ অবস্থা 2008 সালের আর্থিক মন্দার চেয়ে অনেক ভালো। তাছাড়া এ সংকট কেটে যেতে শুরু করেছে। ব্যাংকগুলো আগের তুলনায় কিছুটা স্থিতিশীলতাও ফিরে পেয়েছে। অর্থনীতির এমন অবস্থা থাকলে বছর শেষে 2% তো দূরের কথা 1% মূল্যস্ফীতি অর্জনই ইউরোজোনের জন্য কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। দর্শক, জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। আমরা এখন পর্যন্ত যেমনটা দেখতে পাচ্ছি সকাল থেকে লেনদেন পরিস্থিতি, তাতে ডিএসসির যে প্রধান তিনটি সূচক রয়েছে, অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স এবং ডিএসসি সরিয়ভিত্তিক যে সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স এবং ডিএসসি 30 ইন্ডেক্স, তিনটি সূচকে আমরা ঊর্ধ্বমুখী প্রবণতায় লক্ষ্য করছি। আমরা যদি প্রথমে ডিএসসি এক্স ইন্ডেক্সের অবস্থা দেখি, তাহলে এটি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 4.34 পয়েন্ট যুক্ত হয়েছে এবং অবস্থান করছে 4577 পয়েন্টে। এবং একই রকমের ঊর্ধ্বমুখী ধারা রয়েছে ডিএসসি এক্স ইন্ডেক্সের সরিয়ভিত্তিক সূচকে, আসলে 2.79 পয়েন্ট যোগ হয়ে অবস্থান করছে 1116 পয়েন্টে। আমরা আগেই বলেছি যে তিনটি সূচকে ঊর্ধ্বমুখী, তারই ধারাবাহিকতায় ডিএসসি 30 ইন্ডেক্স আসলে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এটি এখন পর্যন্ত 7.71 পয়েন্ট যোগ হয়ে অবস্থান করছে 1757 পয়েন্টে। আমরা যদি এখন পর্যন্ত লেনদেন পরিস্থিতি দেখি, তাহলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে লেনদেন হয়েছে 189 কোটি টাকার শেয়ার এবং ডিবেঞ্চার। তো দর বাড়ার তালিকায় এখন পর্যন্ত রয়েছে 90টি প্রতিষ্ঠান এবং দর কমেছে 144টি প্রতিষ্ঠান। যদিও সবকটি সূচক ঊর্ধ্বমুখী, কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানের দর কিন্তু কমেছে। এবং অপরিবর্তিত থাকার যে তালিকা রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 59টি প্রতিষ্ঠানের দর কিন্তু অপরিবর্তিত রয়েছে। আমরা যদি টপ 20 তালিকা দেখে নিই, অর্থাৎ দর বাড়ার তালিকায় প্রধান যে 20টি কোম্পানি রয়েছে তাদের অবস্থান কোথায় রয়েছে, কে কোথায় অবস্থান করছে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বিএসআরএম লিমিটেড, এই প্রতিষ্ঠানটি রয়েছে তালিকার 1 নম্বরে এবং এটি সর্বশেষ লেনদেন হচ্ছে 144 টাকা এবং এটি এখন পর্যন্ত সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 145 টাকা এবং সর্বনিম্ন দর এটি 125 টাকা। এই প্রতিষ্ঠানটি গতকাল সর্বশেষ লেনদেন হয়েছিল 116 টাকায়। আমরা যদি তালিকার 2 নম্বরে দেখি, তাহলে দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা, এটি রয়েছে তালিকার 2 নম্বরে এবং এখন পর্যন্ত এটি সর্বশেষ লেনদেন হচ্ছে 94 টাকা। সর্বোচ্চ দর এটি 96 টাকা এবং সর্বনিম্ন দর 93 টাকা 50 পয়সা এবং এই প্রতিষ্ঠানটি গতকাল সর্বশেষ লেনদেন হয়েছে 93 টাকা 50 পয়সায়। আমরা যদি তালিকার 3 নম্বরে দেখি, তাহলে আলহাজ টেক্সটাইল, এটি রয়েছে তালিকার 3 নম্বরে এবং এটি সর্বশেষ লেনদেন হচ্ছে 106 টাকা এবং সর্বোচ্চ দর 108 টাকা এবং সর্বনিম্ন 101 টাকা। যদিও এটি গতকাল সর্বশেষ লেনদেন হয়েছে 101 টাকা 10 পয়সায়। তালিকার 4 নম্বরে রয়েছে বিএসআরএম স্টিল, এটি 92 টাকা 70 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ দর আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 92 টাকা 70 পয়সায়। তালিকার 5 নম্বরে রয়েছে লাফার্জ সুরমা, এটি 74 টাকায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 74 টাকা 90 পয়সা এবং সর্বোচ্চ দর 72 টাকা 30 পয়সায়। এই প্রতিষ্ঠানটি গতকাল সর্বশেষ লেনদেন হয়েছে 72 টাকা 40 পয়সায়। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান 20 শেয়ার ছিল তার তালিকা ছিল এরকমই। আবার জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। চাহিদা বাড়লেও এখনো আমদানি নির্ভর দেশের মোবাইল ফোনের বাজার। মোবাইল ফোনের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক হার শূন্যতে নামিয়ে আনার আহ্বান সংশ্লিষ্টদের। আগামীকাল ঢাকায় বসবে বাংলাদেশ ভারত যৌথ কমিশনের বৈঠক। তুলে ধরা হবে এ মৌসুমে গঙ্গায় সবচেয়ে কম পানি প্রবাহের বিষয়টি, জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। ইইউভুক্ত দেশগুলোর সাথে বাণিজ্য সম্প্রসারণে শিগগিরই গঠন করা হবে বিজনেস কাউন্সিল, জানালেন বাণিজ্যমন্ত্রী। এবং পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার ফুল চাষিরা। এবার 50 লাখ টাকার ফুল বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।